আসসালামু আলাইকুম। বিসিএস কর্নার গ্রুপে আপনাদের স্বাগতম। এর আগে আমরা বাংলা বানানের দ্বিতীয় পর্বে নত্যবিধানের প্রধান ৩টি নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে নত্যবিধানের বাকি অংশ নিয়ে আলোচনা করব। বিভিন্ন বইতে আপনারা একটা নিয়ম পাবেন যে ক্ষীয়, মূলত এটি কোনো বর্ণ নয়, এটি একটি যুক্ত ব্যঞ্জন, যেখানে ক যোগ মূর্ধন্য স বা কয়ে মূর্ধন্য স আছে। এই ক্ষীয় এর পরে মূর্ধন্য ন হয়। আমি বলেছি প্রকৃতপক্ষে এটি কোনো নিয়ম নয়, এটি ২ নং নিয়মের মধ্যেই সুপ্ত অবস্থায় আছে। কারণ সেখানে বলা হয়েছে ঋ মূর্ধন্য এর পরে মূর্ধন্য ন হয়। যেহেতু ক্ষীয়যুক্ত ব্যঞ্জনটির পরে একটা মূর্ধন্য স আছে, তাহলে মূর্ধন্য এর পরে কোন ন হবে? মূর্ধন্য ন হবে। তার মানে ক্ষীয় এর পরে অবশ্যই আমাদের মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। এই কারণে রক্ষণ, রক্ষণাবেক্ষণ, ভক্ষণ, পর্যবেক্ষণ, যখনই আমরা কোনো ক্ষীয় এই যুক্ত ব্যঞ্জনটি পাব তখনই তারপরেই মূর্ধন্য ন ব্যবহার করব। এর কারণ ক্ষীয় এর মধ্যে একটি মূর্ধন্য স আছে এবং মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। এরপরে একটা নিয়ম পাবেন, প্র, পরি, নির, এই ৩টি উপসর্গের পরে মূর্ধন্য ন হয়। প্রকৃতপক্ষে এটিও কোনো নতুন নিয়ম নয়। এই নিয়মটিও আগের যে ৩টি নিয়ম বলেছিলাম সেই ৩টি নিয়মের মধ্যেই সুপ্ত অবস্থায় আছে। ধরুন নাম বানানটি আমরা দন্তন দিয়েই তো লিখি, কিন্তু তার আগে যদি প্র উপসর্গটি যুক্ত করি, এই প্র এর মধ্যে একটা র আছে, র, আর আমরা জানি র এর পরে মূর্ধন্য ন হয়, যেটা ২ নম্বর নিয়মেই আপনারা পড়েছেন। তাহলে র এর পরে যদি মূর্ধন্য ন হয়, প্র যোগ নাম শব্দটা হয়ে যাবে প্রণাম। তখন এইটা এই প্রণাম বানানে এটা মূর্ধন্য ন হয়ে যাবে। আগে ছিল কিন্তু দন্তন। একইভাবে নয়ের আগে, নয়ে আমরা একটা দন্তন দিয়ে লিখি নয়, কিন্তু তার আগে যদি প্র উপসর্গ যুক্ত করি তখন শব্দটি হবে প্রণয়। আর এই প্রণয় বানান করতে গেলে আমাদেরকে মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। খেয়াল করুন, এখানে কিন্তু দন্তন আর প্র উপসর্গের এই রটির কারণে এটি এখন হয়ে গেছে মূর্ধন্য ন। তার মানে র এর পরে মূর্ধন্য ন হবে, এটাও আগের নিয়ম। তাহলে আমাদেরকে বলা হয় যে প্র উপসর্গ, পরি উপসর্গ, নির উপসর্গের পরে মূর্ধন্য ন হবে। কেন হবে? কারণ এখানে একটা র আছে, প্র এর মধ্যে, পরির মধ্যে একটা র আছে, নিরের মধ্যে একটা র আছে, আর র এর পরে মূর্ধন্য ন হয়। এখানে একটু খেয়াল করুন, র এর পরে একটা ই আছে। অনেকের কাছে মনে হতে পারে ইটি আসলে র এর আগে, কিন্তু প্রকৃতপক্ষে ইটা হচ্ছে র এর পরে, পরি, ইটা কিন্তু পরে উচ্চারিত হয়। এখন নাম বানান আমরা দন্তন দিয়ে লিখি, কিন্তু তার আগে যদি একটা পরি উপসর্গ যুক্ত করি তাহলে এই র এর পরে স্বরধ্বনি, যেটা আমরা ৩ নম্বর নিয়মে পড়েছিলাম, র এর পরে স্বরধ্বনি থাকলে, র এর পরে স্বরধ্বনি থাকলে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। তাহলে আমরা যখন পরিণাম শব্দটি ব্যবহার করব, লিখব, তখন সেক্ষেত্রে অবশ্যই মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। তেমনি করে নত বানান লেখার সময় দন্তন দিয়ে লেখা হয়, কিন্তু তার আগে পরি উপসর্গটি যুক্ত হয়ে এই যে র এর পরে স্বরধ্বনির কারণে তখন পরিণত বানানটি লেখার সময় আমাদেরকে এই মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। নয় শব্দটির ক্ষেত্রেও একই রকমের কথা। আমরা যখন পরি উপসর্গটি যুক্ত করি তখন পরিণয় হয়ে যায়, কিন্তু মূর্ধন্য নয়ে রূপান্তরিত হয়। একইভাবে নির উপসর্গের পরে আমি যদি নির একটা উপসর্গ দিয়ে, এখানে একটা র আছে, র এর পরে যদি আমি এই যে দন্তন আছে, তাহলে আমার এই নির্ণয় বানানটিও মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। তো যে নিয়মটির কথা আসলে বলা হয় বইতে, প্র, পরি, নির, এই ৩টি উপসর্গের পরে মূর্ধন্য ন হয়, আমি মনে করি এটিও নতুন কোনো নিয়ম নয়। কারণ এই 3টি উপসর্গের মধ্যে র আছে, যার কারণে পরের দন্তনটি মূর্ধন্য নতে রূপান্তরিত হয়। এবার দুটো শব্দ খেয়াল করুন। একটি হচ্ছে অহ্ন। এই অহ্ন শব্দটির মধ্যে ২ রকমের ন দিয়ে রেখেছি, একটা দন্তন আর একটি হচ্ছে মূর্ধন্য ন। কোন নিয়মটি শুদ্ধ হবে? আমাদেরকে বলা হয়েছে রি, রস, মূর্ধন্য স, এই 3টি বর্ণের পরে যদি স্বরধ্বনি ক বর্গ, প বর্গ, অন্তস্থ, ব, হ, অনুস্বার থাকে তাহলে মূর্ধন্য ন হবে। এটা ৩ নম্বর নিয়মেই বলা হয়েছে। এখানে স্বরধ্বনি আছে, হ আছে, স্বরধ্বনি আছে, হ আছে, কিন্তু আগে রি র মূর্ধন্য স নেই। মনে রাখবেন রি র মূর্ধন্য স হচ্ছে
এই নত্যবিধান এবং সত্যবিধানের গুরু বস এরা থাকতে হবে আগে, তারপরে এরা থাকলে মূর্ধন্য হবে। আমরা বলিনি যে এদের পরে মূর্ধন্য হয়ে যাবে, আমরা বলেছি এদের এই তিনটা বর্ণের পরে যদি এরা থাকে তারপরে মূর্ধন্য হবে। যেহেতু এখানে ঋ ও মূর্ধন্য ষ নাই, তাহলে এখানে দন্তনটাই শুদ্ধ হবে, মূর্ধন্য ন দিয়ে এটা লেখা যাবে না। তাহলে অনহ শব্দের বানান হচ্ছে কোনটা? দন্তন দিয়ে লিখতে হবে। কিন্তু তার আগে যদি আমি পূর্ব শব্দটি যুক্ত করি, তাহলে এইখানে পূর্ব শব্দটির মধ্যে একটা রেফ মানে হচ্ছে র আছে, র এর পরে ব, ব মানে হচ্ছে প বর্গের মধ্যে ব আছে, তারপরে হচ্ছে স্বরধ্বনি, সেই যে আমাদের সূত্রের স্বরধ্বনি আছে, তারপরে হচ্ছে হ, হ আমাদের সূত্রের মধ্যে আছে। তার মানে র এর পরে যা যা আছে সবই আমাদের সূত্রের অন্তর্ভুক্ত হওয়ায় আমরা এখন আগে ছিল দন্তন, কিন্তু পূর্বাহ্ন লেখার সময় এটা লিখবো এখন মূর্ধন্য ন দিয়ে লিখতে হবে। তাহলে কেন অনহ দন্তন আর পূর্বাহ্ন কেন মূর্ধন্য, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে অপর শব্দটির পরে অনহ শব্দটি যুক্ত করলে এই অপরের র এর কারণে এরপরে স্বরধ্বনি অ আছে, তারপরে হ আমাদের এই সূত্রের অন্তর্ভুক্ত আছে, তাই অপরাহ্ন শব্দটি লেখার সময় মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। তাহলে অনহ বানানে দন্তন, কিন্তু পূর্বাহ্ন এবং অপরাহ্ন বানানে মূর্ধন্য ন দিয়ে লিখতে হয়। কেন হয়েছে নিশ্চয় আপনারা সেটি এখন উপলব্ধি করতে পারছেন। আমি এই শব্দটির মধ্যেই ঋ র মূর্ধন্য ষ মানে আমরা যাদেরকে গুরু বলছি তারা কেউই নেই, যার কারণে এটি দন্তন দিয়ে লেখা হয়। চিহ্ন শব্দটির মধ্যে গুরুরা নেই কেউই, তার কারণে এখানে দন্তন দিয়ে লিখতে হয়। মধ্যাহ্ন শব্দটির মধ্যেও একই অবস্থা, সায়াহ্ন শব্দটির মধ্যেও ঋ র মূর্ধন্য ষ না থাকায় এখানে দন্তন ব্যবহার করছি। তাই পূর্বাহ্ন এবং অপরাহ্ন এই দুটো বানানে কেন মূর্ধন্য হয়? অনেক জায়গায় আপনারা একটা নিয়ম পাবেন যে অনহ শব্দটির আগে পূর্ব এবং অপর শব্দটি যুক্ত হলে সেটা দন্তনটা মূর্ধন্য হয়ে যায়। আমি মনে করি এটি কোনো নিয়ম নয়, এটি আসলে এই 3 নম্বর নিয়মের মধ্যেই সুপ্ত অবস্থায় লুকায়িত আছে। তাই আমি আপনাদেরকে বলছি যে নত্যবিধানের প্রধান 3টি নিয়ম আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। সেই 3টি নিয়ম যদি আপনারা ভালো করে জানেন তাহলে নত্যবিধান সম্পর্কে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। এবার একটু আরো কয়েকটা বিষয় খেয়াল করুন যে আমরা একটা লাইন লিখেছি যে বাংলা ক্রিয়াপদের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য নয়। বাংলা ক্রিয়াপদ এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যেমন করেন, ধরেন, মরেন, সরেন এমন শব্দগুলো যখন ব্যবহার করি তখন এখানে র আছে, র এর সঙ্গে পরে একটা স্বরধ্বনি আছে এ, করেন। তাহলে এখানে তো র এর পরে স্বরধ্বনি থাকলে 3 নম্বর নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু করেন একটি বাংলা ক্রিয়াপদ তাই এখানে দন্তনই ব্যবহার করতে হবে। এভাবে করেন, ধরেন, মরেন, সরেন এগুলো সবগুলো ক্রিয়াপদ হওয়ার কারণে, বাংলা ক্রিয়াপদ হওয়ার কারণে মূর্ধন্য ন এর নিয়ম অনুসরণ করলেও এখানে দন্তন ব্যবহার করতে হবে। পরের লাইনটি খেয়াল করুন, সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না, অর্থাৎ সমাসবদ্ধ কোনো শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার করা যুক্তিসঙ্গত হবে না, সেক্ষেত্রে আমাদের দন্তন ব্যবহার করতে হবে। এই সবগুলো শব্দে ওই নত্যবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু সবগুলো শব্দ সমাসবদ্ধ পদ হওয়ায় এগুলোর ক্ষেত্রে এই নত্যবিধান চলবে না। শেষ একটা কথা বলে রাখি যে কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়, স্বভাবতই মানে আগেই বলেছিলাম যে এই নত্যবিধান শুধু সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। নিয়ম কিন্তু আগে আসেনি, আগে শব্দগুলো যার যার মতো করে উদ্ভব হয়েছে, পরবর্তীতেই আমরা এইসব নিয়ম তৈরি করেছি। যেই সব শব্দকে আর কোনো নিয়মের অধীনেই ফেলা যাচ্ছে না সেগুলোকে আমরা নিপাতনে সিদ্ধ বা স্বভাবতই কোনো নিয়মের মধ্যে ফেলে দিই। তো এখানেও এরকম কতগুলো সংস্কৃত শব্দ আছে যেগুলোতে আসলে নত্যবিধানের যে নিয়মগুলোর কথা আমরা বলেছিলাম সেগুলোর কোনোটি খাটে না, তবুও সেক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করতে হয়। যেমন একটা শব্দ হচ্ছে বাণিজ্য, তারপর একটা শব্দ হচ্ছে লবণ, এই ল এর পরে ব এর পরে মূর্ধন্য হবে এমন কোনো নিয়ম কিন্তু আমরা নত্যবিধানে পড়িনি, তারপরও এখানে মূর্ধন্য দিতে হবে কারণ এটি একটি সংস্কৃত শব্দ এবং এটিকে সাধারণভাবে কোনো নিয়মের মধ্যে ফেলা যাচ্ছে না। নবম দশম শ্রেণীর বোর্ড বইটি, ব্যাকরণ বইটি আপনারা নিশ্চয়ই সবাই সংগ্রহে রাখবেন এবং সেটিকে আমরা বলি বাংলা ব্যাকরণের বাইবেল। তাই সেই ব্যাকরণটির মধ্যেও এই স্বভাবতই মূর্ধন্য নয়ের একটা কবিতা লেখা আছে, চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, বন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, এইভাবে 42টি শব্দ দেয়া আছে, সেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওর নিচে একটা কমেন্টে এই সবগুলো শব্দ আবার দিয়ে দিব, আপনারা সেটা অনুসরণ করবেন। সবাই ভালো থাকবেন। নত্যবিধান সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে পরে যোগাযোগ করবেন, কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি। নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।